পঞ্চায়েতের নির্বাচন দেখেছেন, লুট মারপিট হয়েছে। তারপর 2021-এর নির্বাচনের পর পোস্ট পল ভায়োলেন্স হয়েছে, দিশাহীন হয়ে গেছিল। আর তারা বুঝতে পারছিল না কী করবে, কোথায় যাবে। 42টা জিতে যান, ইন্ডিয়া গঠবন্ধনে উনি নেই, ওনার প্রধানমন্ত্রী কে হবে? বাজারে বিক্রি হবেন তারা। তারা তো জনগণকে দেখতে পারে না, নিজের লোককে, দিদিকে আর ভাইপোকে ছাড়া তো দেখতেই পারে না। যেখানে আমি যাই ওখানকার মানুষ আমাকে আশীর্বাদ করে। আমি বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় নিজের কল্পনা আঁকি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সবগুলো কিন্তু আমি বাংলায় তৈরি করি। ইট ইজ নট এ ফাইট বিটুইন টু সেলিব্রিটিস। দুটা বিচারধারার বিরুদ্ধে এক অন্যর বিরুদ্ধে লড়াই আছে। তুষ্টিকরণের রাজনীতি, মার কাটের রাজনীতি, মা বোনদের ইজ্জত সম্মান, তাদের মানহানির রাজনীতি, তাদের পাচার করে অন্য দেশে গিয়ে বিক্রি করে দেওয়ার রাজনীতি। এভরি ভোট ইজ ইম্পর্টেন্ট। প্রায় 121 জনকে, যারা রোগে আক্রান্ত লোক, তাদেরকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাইয়ে দিতাম কি করে? নমস্কার, বাংলা হান্টে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে বসে রয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রে, আর আমাদের সঙ্গে রয়েছেন আসানসোলেরই বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। দাদা, প্রথমেই জিজ্ঞাসা করব, কেমন চলছে ভোট প্রচার, সামনে নির্বাচন? ভালোই চলছে, ভালো চলছে, শুধু ক্লাইমেটিক কন্ডিশনটা একটু ভালো নয়, বাদবাকি ভালোই চলছে। না, তীব্র এই যে তাপপ্রবাহ দাবদাহ চলছে, তার মধ্যে কিছুটা বৃষ্টি না, আমি বললাম যে কি ক্লাইমেটিক কন্ডিশন ছাড়া বাদবাকি সব ঠিকই আছে। আচ্ছা দাদা, আপনি তো এখানে ভূমিপুত্র, এখানেরই আপনি মানুষ, কতটা আপনার অ্যাডভান্টেজ এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে? দেখো, রাজনীতিতে অ্যাডভান্টেজ বলে অনেক কিছু বলা যায় না। তার কারণটা হচ্ছে মানুষ কি চায়। মানুষ চায় কাছের লোক, কাজের লোক। অনেক সময় কাছের লোকটা কাজের লোক হয় না, আবার অনেক সময়ে কাছের লোকই কাজের লোক হয়, যাকে মন খুলে প্রাণ খুলে লোকে নিজের কথাটা, নিজের ব্যথাটা, নিজের কষ্টটা বলতে পারে। তো মানুষ চায় যে কি অচেনা জায়গায় গেলে কার কাছে যাবে, কার কাছে সাহায্য চাইবে। যেমন করোনা কালে কেউ তো আমাদের যারা প্রাক্তন আছেন, যারা আমাদের সমবয়সী যারা আছেন, তারাও বা বর্তমান যুগের যে যুবক যুবতীরা আছে, তারা তো লকডাউন কোনো দিন দেখেনি, আর তারা জানে না যে করোনায় কি হয়েছিল, আইসোলেশনে থাকতে হয়, এই হয়। তো যখন লকডাউন হয়ে গেল, তো লোকে যারা মাইগ্রেন্ট লেবার আছে, যারা বাইরে ছিল, তারা দিশাহীন হয়ে গেছিল। আর তারা বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো তারা নানা রকমের চেষ্টা করছিল। তখন ফেসবুকে আমার নাম ছিল, আমার নাম্বার ছিল, তারা লোকে যোগাযোগ করছিল। আমার যারা সংখ্যালঘুর সম্প্রদায়ের লোকেরা আছে, তারা ভাবছিল যে কি একজন বিজেপি সাংসদ, উনি তো আমাদেরকে মদত করবেন না। তো ওরা নিজের নাম ঝন্টু, মন্টু, সন্টু বলে আমাকে টেলিফোন করতো। তখন আমি বললাম যে আধার কার্ডটা পাঠাতে হবে। তো বললো আধার কার্ডটা পাঠালে তো জানতে পারবে নামটা, তবে সাহায্য পাবো না। তো আমি বললাম আধার কার্ড ছাড়া তো হবে না, কেন কি আমাকে গভর্নমেন্ট এজেন্সি থেকে তোমাদের সাহায্যটা পাইয়ে দিতে হবে। তুমি যে স্টেটে আছো সেখানে তোমাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাটা করে দেওয়া, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করে দেওয়া। তো তোমার আইডি কার্ডটা তো আধার কার্ডই আছে, তুমি কোথায় আছো, কোথায় থাকো তুমি, আর কোথাকার আধার কার্ড আছে সেটা তো পাঠাতেই হবে। তখন আমাকে পরবর্তীকালে একজন মৌলভী সাহেব, ভাতার বিধানসভার, উনি ফোন করে, আমার একটা বিধানসভার মৌলভী সাহেব ফোন করলেন যে আমাদের ছেলেরা, উনি আমাকে সম্বোধন করলেন নমস্কার করে বা সত শ্রী আকাল করে। তখন আমি ওনাকে বললাম আসসালামু আলাইকুম। তো উনি ওয়ালাইকুম সালাম বললেন, তারপর হাসতে লাগলেন। তারপর বললেন, আমি বললাম বলুন, আপনি আপনার কষ্টটা বলুন। তো উনি বললেন যে আমাদের ছেলেগুলো সমস্ত আটকে রয়েছে, তো তাদের আপনাকে ওরা ফোন করেছিল, আর আপনি আধার কার্ড চেয়েছেন। তো সঙ্গে সঙ্গে আমি বললাম ওই প্রিন্স, জন্টু, মন্টু এরা? বললো হ্যাঁ, ওরাই ছদ্মনামে আপনাকে ফোন করছে। তাহলে দেখুন এই ব্যাপার, ওদেরকে নিশ্চিন্তভাবে বলুন, কোনো অসুবিধা নাই, ওদের নাম যে কেউই থাকুক, আমার সাহায্য ওরা পাবে।
আমার কাজ হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। তো আমি তাদের কাজ করব, চিন্তা করবেন না, আমি সর্বত্রের ভালোর জন্যেই কাজ করি। আচ্ছা দাদা, অনেকেই বলছেন আপনি একজন লাকি প্রার্থী, যেখানেই দাঁড়িয়েছেন, যে কেন্দ্রে দাঁড়িয়েছেন সেই কেন্দ্রেই আপনি জয়লাভ করেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? না, আমি এটাকে শুধু লাকটা বলি না, আমি বলি যে কি মানুষ যে আছে, যেখানে আমি যাই ওখানকার মানুষ আমাকে আশীর্বাদ করে। ওরা জানি না আমার চোখে মুখে কি দেখে, কেন কি আমি মনে করি যে কি একটা মানুষকে শুধু ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজে কথা বলে লাভ নেই। কমিউনিকেশনের নানা রকমের সিস্টেম থাকে, তার মধ্যে একটা সিস্টেম আছে চোখে মুখে কথা বলা, মুখ থেকে কিছু না বলে চোখে মুখে কথা বলা। তো সেই ভাষাটা হচ্ছে সবচেয়ে ভালো ভাষা। কেন কি একটা মানুষ এক অন্যকে ভালোবাসে চোখের মাধ্যমে, এক অন্যকে ঘৃণা করে চোখের মাধ্যমে, এক অন্যকে করুণা করে চোখের মাধ্যমে, এক অন্যকে স্নেহ করে চোখের মাধ্যমে। তো এই চোখে মুখে কথা বলে জনগণের সঙ্গে, যখন একটা সন্ত্রাস আছে চারিদিকে, একটা আবহাওয়া আছে যে খবরদার তার সঙ্গে কথা বলেছো, তার মিটিংয়ে গেছো, তার জন্য ভোট দিয়েছো, এই পরিবেশ যদি আজ থাকে তখন মানুষ কি করে? চোখে মুখেই কথা বলে। আচ্ছা দাদা, আমরা দেখলাম যে বিজেপি সব থেকে শেষে আসানসোল এবং ডায়মন্ড হারবারের নাম, প্রার্থীর নাম ঘোষণা করলেন, এবং যা নিয়ে সকলেরই একটা চোখ ছিল, সকলেরই, কারণ দুটি একটি মানে হেভি ওয়েট জায়গা, আমরা সবাই জানি। এবং তাহলে কি দাদা, এটা কি আপনার আশা ছিল যে আপনি আসানসোল থেকেই দাঁড়াবেন, নাকি এটা ভেতর ভেতর কোনো পরিকল্পনা ছিলই আপনার? না, এটা দেখো, হয়তো আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমার জন্মভূমি থেকে আমি একবার নির্বাচন যদি লড়ে জিততে এখানকার প্রতিনিধি হতে পারি তো ভালো হবে, এখানকার জনসেবা করব। আমি যাযাবরের মতন গত 34 বছর ধরে কখনো বিহারের, কখনো ঝাড়খণ্ডের, কখনো দার্জিলিংয়ের, কখনো বর্ধমান দুর্গাপুরের সেবা করেছি। তো আমি যদি সুযোগ পাই, যেখানে আমার নাভি পোতা আছে, নাভির টান পড়ছে, তো আমি যদি সেখানকার জন্য কাজ করতে পারি তো তার চেয়ে ভালো আনন্দ আর কি হতে পারে। তাই জন্য আমি ভাবলাম যে কি না, আমার নামে যখন আমি দার্জিলিং নির্বাচন লড়তে এসেছিলাম, প্রথম প্রচারটা হয়েছিল আমার বিরুদ্ধে, তৃণমূলের প্রচার, যে আপনারা, আর মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন যে কি বলবে, একজন পাঞ্জাবিকে দিয়েছে এখানে, তোমাদের প্রাণের কথা মনের কথা কিভাবে বলবে, ও তো বাংলা জানে না, তোমরা কিভাবে কমিউনিকেট করবে। কিন্তু আমি যখন পরবর্তীকালে জানলো লোকে যে কি আমি বাংলা ভাষা খুব ভালোভাবে বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, তখন আমাকে একজন পত্রকার, তোমাদেরই মতন ইয়াং মেয়ে এসে আমার ইন্টারভিউ নিয়েছিল, বলল আপনি বাংলা কতটুকু ভালোবাসেন। আর আমি বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় নিজের কল্পনা আঁকি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সবগুলো কিন্তু আমি বাংলায় তৈরি করি। যে ল্যাঙ্গুয়েজে আমাকে কমিউনিকেট করতে হয় তাকে ট্রান্সলেট করে সেই ভাষায় বলি আমি। তো আমি বাংলাকে ততটুকু ভালোবাসি। আচ্ছা দাদা, আপনার যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি কোথাও মনে হচ্ছে ভোটের ময়দানে লড়াইটা কঠিন হবে? কারণ উনি একধারে কিন্তু সেলিব্রিটিও রয়েছেন। না, কিন্তু আমি বলি যে কি প্রতিদ্বন্দ্বী আমরা 6 জন, আমার প্রতিদ্বন্দ্বী 6 জন আছে, আর ইচ অ্যান্ড এভরি প্রতিদ্বন্দ্বী ইজ ইম্পর্টেন্ট। কেন প্রতিদ্বন্দ্বী আছে। আমি মনে করি রাজস্থানের নাথদ্বারা একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, যেখান থেকে এক ভোটে সিপি যোশী জিতেছিল, আর জিতে তারপর ওখানকার রাজ্য বিধানসভার উনি স্পিকার হয়েছিলেন। ঠিক সেইভাবে যদি দেখো, অটল বিহারী বাজপেয়ীর চলন্ত সরকার একটা ভোটের জন্য পড়ে গেছিল, 99-এ পড়ে গেছিল। তো একটা এভরি ভোট ইজ ইম্পর্টেন্ট, সো এভরি প্রতিদ্বন্দ্বী ইজ ইম্পর্টেন্ট। কোনো সেলিব্রিটি, আর ইট ইজ নট এ ফাইট বিটুইন টু সেলিব্রিটিস, ইট ইজ এ ফাইট বিটুইন টু আইডিওলজিস। দুটা বিচারধারার বিরুদ্ধে, এক অন্যর বিরুদ্ধে লড়াই আছে। একদিকে আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, জাস্টিস টু অল, অ্যাপিজমেন্ট টু নান। আর একদিকে আছে তুষ্টিকরণের রাজনীতি, মার কাটের রাজনীতি, মা বোনদের ইজ্জত সম্মান, তাদের মানহানির রাজনীতি, তাদের পাচার করে অন্য দেশে গিয়ে বিক্রি করে দেওয়ার রাজনীতি। হ্যাঁ, তো এই যে রাজনীতি আছে, লড়াইটা তো এর। আর এটা তো গ্রাম পঞ্চায়েতের নির্বাচন নয়, এটা মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়, এটা এমএলএর নির্বাচন নয়, এটা
সবচেয়ে বড় পঞ্চায়েত অর্থাৎ পার্লামেন্ট অফ ইন্ডিয়ার নির্বাচন, যেখানে 272 জন লাগবে একটা সরকার গঠন করার জন্যে। পশ্চিমবাংলায় 42টা সিট আছে। এক কথায় যদি বলি 42টা জিতে যান, ইন্ডিয়া গঠবন্ধনে উনি নেই, ওনার প্রধানমন্ত্রী কে হবে? হ্যাঁ, তো কি হবে? বাজারে বিক্রি হবেন তারা? তো তারা বিক্রি করার জন্য পাঠা তৈরি করবেন, নাকি সাংসদ তৈরি করবেন পার্লামেন্টে আইন কানুন বানাবার জন্যে বা একটা সরকারের উপরে অঙ্কুশ লাগাবার জন্যে? আচ্ছা দাদা, এর আগে যে উপনির্বাচন হয়েছে উনি কিন্তু শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এটা কি কোথাও একটা দেখুন এই নির্বাচনটা দেখুন, 2021-এর নির্বাচন আপনারা দেখেছেন, পঞ্চায়েতের নির্বাচন দেখেছেন, লুট মার পিট হয়েছে। তারপর 2021-এর নির্বাচনের পর পোস্টপল ভায়োলেন্স হয়েছে। এখনও লোকেরা আমাদের কার্যকর্তারা তখন বাড়ি ফিরতে পারেনি, করোনা কাল চলছে। সেই সময় 2022 সালে উপনির্বাচন হয়। আর উপনির্বাচনটা নর্মালি দেখা গেছে কি কেন্দ্রীয় পার্টিরা, ন্যাশনাল পার্টিরা নিজের স্টার প্রচারকগুলোকে পাঠায় না। এটা ক্যান্ডিডেট দিতে হবে বলে ক্যান্ডিডেট দেওয়া হয়, দিয়েছে ক্যান্ডিডেট আর লড়েছে, কিন্তু সে জুত করে লড়ার মতন নয়। আর তার মধ্যে 2021-এর যেটা পোস্টপল ভায়োলেন্স আছে, সেটার একটা প্যানিক ছিল, টাইরেনি ছিল। সেই পরিবেশে এই নির্বাচনটা হয়েছে আর উনি জিতেছেন। নর্মালি লোকাল গভর্নমেন্ট জেতে, উনিও জিতেছেন। আর এই যে ফিগারটা যে আছে 3 লক্ষ 3.5 লক্ষ, দিজ আর নোশনাল ফিগার্স, এর কোনো ভ্যালিউ নাই। আমি যে সিটটা জিতেছিলাম 2014 হারা সিট, 2019-এ জিতলাম, সেটা 3.5 লক্ষ ভোটে হারা সিট, আমি জিতলাম, সেটা নোশনাল সিট। আচ্ছা দাদা, এই যে আপনি এর আগে যে লোকসভা কেন্দ্রে জিতেছিলেন, দুর্গাপুর বর্ধমান যে সিটটাতে আপনি জিতেছিলেন, এখানে আমরা বারে বারে কিন্তু একটা চিত্র দেখেছি যে আপনার নামে নিখোঁজ পোস্টার বারে বারে এসেছে। এটা কি সত্যি নাকি বিরোধীদের চক্রান্ত? দেখুন, আমাকে দেখার জন্য চোখ চাই, আর ওদের চোখে তো নীল চশমা পড়ে আছে। তারা তো নিজের লোককে, দিদিকে আর ভাইপোকে ছাড়া তো দেখতেই পারে না, অন্ধ তো তারা তো জনগণকে দেখতে পারে না। মানে এটা বিরোধীদের চক্রান্ত? নিশ্চয়ই চক্রান্ত। মানে আমি তো দুর্গাপুরেই থাকি, আর দুর্গাপুরে যদি না থাকতাম তো প্রায় 121 জনকে, যারা নানা রকমের রোগে আক্রান্ত লোক, তাদেরকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাইয়ে দিতাম কি করে। এখনও ক্যান্সার পেশেন্ট, কিডনি পেশেন্ট, যারা গরিব লোক, ট্রিটমেন্ট করিয়ে দিয়েছি, কিন্তু ওষুধ কেনার পয়সা নেই। তাদের বাড়িতে ওষুধ কি করে পৌঁছে দিতাম? আমি যদি নিখোঁজ হতাম, তারা কি করে কন্ট্যাক্ট করবে? আমাকে একজন লোক দাঁড় করিয়ে দেখিয়ে দিন যে বলবে যে আমি সময়ের মতন, আমি যখন খুব কষ্ট ছিল আমি ওনাকে ফোন করলাম, উনি ফোন তুললেন না বা কল ব্যাক করলেন না। আমার অভ্যাস আছে, এখন তোমার সঙ্গে বসে আছি, তোমাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, আমার ফোন বাজছে, তোমরা বেরিয়ে যাবে, আমি কল ব্যাক করবো, যতগুলো মিস কল আছে। আচ্ছা দাদা, এই কেন্দ্র থেকে আমরা দেখেছি আর তিনি কিন্তু বিজেপিরই সাংসদ ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি কাজ করেছেন আর কি কাজ বাকি রয়েছে বলে আপনার মনে হয়, যেগুলো আসানসোলবাসীর জন্য করা উচিত? দেখো, এখানে অনেক কাজ বাকি আছে, অনেক কাজ দেখার আছে। ওনাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ভোট দিল না, আমি তোমাকে বললাম না, এটা আইডিওলজিকে ভোট দেয়। প্রধানমন্ত্রী এসে বললেন বাবুল মরিচকে দে দো, এখানকার জনগণ তাকে সমর্থন করেছে, কিন্তু উনি ওই জনগণের ভালোবাসাকে, জনগণের আশীর্বাদকে, শুভেচ্ছাকে ত্যাগ করে উনি কোনো একটা প্রলোভনের কারণে তৃণমূলকে, যার বিরুদ্ধে এত ফেমাস গান ওনার চলছে, এই তৃণমূল আর নাই, আজকেও বাজছে, গলি গলিতে বাজছে, ওনার সেই গানটা বাজছে, এত পরিশ্রম করে সেই গানটা করেছিলেন আর সেই গানটা চলছে, আর উনি তারপর শেষ হয়ে গেলেন। তো উনি যা করেছিলেন বা যা করেননি, জনগণের স্বার্থে যা করা উচিত আমি করব।
একদম শেষ প্রশ্নে আসছি দাদা, এই কেন্দ্র নিয়ে যেমন একটা আলোচনা চলছিল, প্রথমে একজনকে পবন কুমার কে করা হয়েছিল, তারপর তিনি করলেন এই এলাকা থেকে তিনি দাঁড়ালেন না, তারপরে একটা দ্বন্দ্ব ছিল যে কে দাঁড়াবে এই এলাকায় বা এই কেন্দ্র থেকে, একটা কানাঘুষো শোনা যাচ্ছিল হয়তো জিতেন্দ্র তিওয়ারির নাম আসবে, কিন্তু ওনার নাম এলো না। উনি কি আপনার প্রচারে আসছেন, বেরোচ্ছেন? হ্যাঁ, প্রচার করছেন। উনি একজন অনুশাসিত ভারতীয় জনতা পার্টির সৈনিক। তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই বলে দিয়েছ। তুমি বললে কানাঘুষো শোনা যাচ্ছে। কানাঘুষোকে যদি ইংরেজিতে ট্রান্সফার করি তো কি হবে, কি বলা হবে? রিউমার শোনা যাচ্ছে। রিউমার ক্যানট বি ট্রুথ। তোমার প্রশ্নের ভেতরেই তোমার উত্তর আছে। উনি ভালোভাবে কাজ করছেন, একনিষ্ঠভাবে কাজ করছেন। আমরা সরাসরি শুনে নিলাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া কি বললেন। ভোট সামনেই রয়েছে এবং ভোটের রায় কোন দিকে দেয় আসানসোলবাসী, সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট।